This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিশা। শুরু করছি নিউজ টপ 9। আর শুরুতেই বেশ কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখা যাক। আর প্রথম যে খবরে নজর রাখবো, বাংলাদেশের পাল্টা এবার ভারতের বিদেশ মন্ত্রক তলব করল বাংলাদেশের হাই কমিশনারকে। বাংলাদেশের মাটিতে ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হলো রিয়াজ হামিদুল্লাহকে। 7 দিনের মধ্যে দুবার বাংলাদেশ হাই কমিশনারকে সাউথ ব্লকে তলব, বেনজির ঘটনা। জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, এই বিষয়টা নিয়ে বিস্তারিত জানবো। জ্যোতির্ময়, দেখো, আজ সকালে শিরোনামে এসেছিল যে খবর যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়েছে এবং ভারতের তরফে নিযুক্ত হাই কমিশনারকে বাংলাদেশের তরফে বার্তা দেওয়া হয়েছে যে ভারতে যে দূতাবাসগুলি রয়েছে সেখানকার কূটনীতিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এরপরেই সন্ধ্যায় পাল্টা ডাক আসে বাংলাদেশ হাই কমিশনার। তাকে ডাকে ভারতের বিদেশ মন্ত্রক এবং তাকে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে পাল্টা যে ঢাকা সহ বিভিন্ন জায়গায় ভারতের যে সমস্ত রাষ্ট্রদূত এবং কূটনীতিকরা রয়েছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বাংলাদেশকে, এবং তা যদি না করা হয় তাহলে পরিস্থিতির দিকে প্রতি মুহূর্তে ভারত যে নজর রাখছে এবং তার পরিপ্রেক্ষিতে যথাযথ পদক্ষেপ যে নেওয়া হবে সেই বার্তা বা অবস্থান সম্পূর্ণভাবে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ। তিস্তা নদীতে রাফটিং আর সেই সময় মর্মান্তিক ঘটনা, মৃত ভারতীয় সেনার জওয়ান। সিকিমের বারডাং থেকে রংপো মাইনিং পর্যন্ত ভারতীয় সেনার রাফটিং প্রশিক্ষণ চলছিল। রংপো মাইনিং এলাকার কাছে একটি সেতুর নিচে হঠাৎই উল্টে যায় রাফটিং বোটটি। তলিয়ে যান ভারতীয় সেনার 191 আর্টিলারি রেজিমেন্টের ল্যান্স নায়েক। সেতুর নিচে পিলারের ভাঙা অংশ থেকে বেরিয়ে থাকা লোহাতে ধাক্কা লেগে উল্টে যায় রাফটিং বোট, খবর সূত্রে। পরের খবরে নজর রাখা যাক। 32 লক্ষ ভোটারের নামে শুনানির জন্য নোটিশ জেনারেট করল কমিশন। 32 লক্ষ আনম্যাপ ভোটারকে শুনানিতে ডাকছে কমিশন। একদিনে প্রতি শুনানি কেন্দ্রে 150 জনের শুনানি হবে বলে খবর। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদেরকে। নিজের অফিসেই আক্রান্ত পঞ্চায়েত প্রধান। পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত অফিসে ঢুকে প্রধান পিঙ্কি মণ্ডলকে মারধরের অভিযোগ স্থানীয় বাসিন্দার বিরুদ্ধে। টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের। কৃষ্ণা মণ্ডলকে নিজের জমিতে নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগ। আদালতের রায় মেনে কাজ করতে গেলে পঞ্চায়েত অফিসে ডেকে পাঠানো হয় কৃষ্ণা মণ্ডলকে। সেখানেই প্রথমে বচসা, তারপর হাতাহাতিতে জড়ায় দুপক্ষ। আর পঞ্চায়েতের যারা সরকারি আধিকারিক ছিলেন বা পঞ্চায়েতে আমার যারা সদস্যরা ছিলেন তারাও বুঝে উঠতে পারেননি যে প্রধানের গায়ে হাত দেবে। কেননা আমি ওই মহিলার সঙ্গে কোনোদিন কথাও বলিনি, ওদের কোনো জমি সমস্যা সংক্রান্ত আমি ছিলামও না। আমাকে যখন চুলের মুঠিটা ধরেছে, আমাকে মানে কি বলবো, আমি যখন আমাকে আমি নিজেই সেন্সলেস হয়ে গেছিলাম। পথ দুর্ঘটনায় মৃত্যু তৃণমূল নেতার, প্রতিবাদে গাড়িতে আগুন, উত্তেজিত জনতার। রাজগঞ্জ ব্লকের বেলাকোবা বটতলা এলাকায় বাইকে ধাক্কা পিকআপ ভ্যানে। ঘটনাস্থলে মৃত্যু হয় রাজগঞ্জের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি উত্তম রায়। পিকআপ ভ্যানটি আরও একটি বাইকে ধাক্কা মারে বলে অভিযোগ। ঘাতক গাড়িটিকে নয়াঞ্জলিতে ফেলে আগুন লাগিয়ে দেন উত্তেজিত জনতা। পরে খবরে আসি। 2022-এর এপ্রিলে হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ খুনে সাজা ঘোষণা। তৃণমূলের তৎকালীন পঞ্চায়েত সদস্য সমরেন্দ্র গয়ালির 5 বছরের কারাদণ্ড। তৃণমূল নেতার ছেলে সোহেল ওরফে ব্রজ গয়ালি সহ 3 জনের আজীবন কারাবাস। দোষী আরো 3 জনের জেল। হাঁসখালির মামলায় 3 বছর পর সাজা ঘোষণা। গণধর্ষণ ও খুনে তৃণমূল নেতার ছেলে সহ 3 জনের আজীবন জেল। প্রমাণ লোপাটে তৃণমূল নেতারও 5 বছরের জেল। জজের যে সাজা দিয়েছে আমি এতে খুশি না। আমি ফাঁসি হলে আমি একটু খুশি হতাম। আমার যেরকম বুক জ্বলে যাচ্ছে, আমার মেয়ে হারাইছি, সেই ফাঁসি দিলে আমার বুকটা শীতল হতো। 2022 সালের 10 এপ্রিল নদিয়ার হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ, 5 এপ্রিল স্থানীয় তৃণমূলের তৎকালীন পঞ্চায়েত সদস্যের ছেলের জন্মদিনে পার্টিতে নাবালিকাকে গণধর্ষণ করা হয়। তৃণমূল নেতার ছেলে ও তার বন্ধুদের বিরুদ্ধে ওই নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। গল্প ফেদে নির্যাতিতাকে বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় ফেলেও রেখে যাওয়া হয়েছিল। শুধু তাই নয়, প্রমাণ লোপাট করতে ডেথ সার্টিফিকেট ছাড়াই নির্যাতিতার দেহ জোর করে শ্মশানে পুড়িয়ে দেওয়া হয়। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করে নির্যাতিতার পরিবার। সিবিআইকে তদন্তের ভার দেয় হাইকোর্ট।
দোষীদের বিরুদ্ধে পক্সো ধারায় মামলা রুজু হয়। এই কেন্দ্রীয় সংস্থা তদন্ত না করলে একজন অপরাধীও শাস্তি পেত না। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী যেভাবে আসামিদের পক্ষে সওয়াল করেছিল, নাবালিকা ধর্ষিতার চরিত্র নিয়ে কথা তুলেছিলেন, পুলিশ অপরাধীদের ধরছিল না পর্যন্ত। বিচার ব্যবস্থা যে রায় দিয়েছেন সেটা সবসময় মান্যতা দিতে হবে, এবং কেউ যদি মনে করে যে তিনি অপরাধী নন, দেন তাকেই তো প্রমাণ করতে হবে বিচার ব্যবস্থার মধ্য দিয়ে যে তিনি অপরাধী নন। সেই মামলায় তৃণমূলের তৎকালীন পঞ্চায়েত সদস্য সমরেন্দ্র গয়ালী সহ দুজনে 5 বছরে কারাদণ্ড, তার ছেলে সোহেল ওরফে ব্রজ গয়ালী সহ 3 জনের আজীবন জেলের সাজা শোনালো রানাঘাট আদালত। প্রমাণ লোপাটের অভিযোগে আরো 2 জনের 3 বছরের জেল। 2 নাবালককে 50,000 টাকার বন্ডে জামিন দেওয়া হয়েছে। তবে 1 বছর পুলিশের নজরদারিতে থাকবে ওই 2 নাবালক। আমরা এখন উচ্চ আদালতে যাব, লড়াই এবার শুরু হবে, আমাদের লড়াই শুরু হবে। পরের পর নাবালিকা নির্যাতনের অভিযোগ, আদালতগুলিতে মামলার পাহাড় উঠছে, দ্রুত বিচারের দাবি। কিন্তু এই সবের মধ্যে 3 বছর 8 মাসে বিচার পর্ব শেষ হওয়া স্বস্তিদায়ক বলেই মানছেন সংশ্লিষ্ট মহল। মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। প্রবীণ তৃণমূল কর্মীকে ঘাড় ধাক্কা দলেরই কাউন্সিলরের ছেলে, এমনই অভিযোগ ঘিরে হইচই পড়ে গেছে কামারহাটিতে। সামনে এসেছে একটি সিসিটিভি ফুটেজ। ভয়ের চোটে এ ব্যাপারে কিছু বলতে চাননি প্রবীণ তৃণমূল কর্মী, অভিযুক্ত প্রতিক্রিয়া দেয়নি। তবে কাউন্সিলরের দাবি তাদের ফাঁসানো হচ্ছে। অভিযোগ সত্যি হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কামারহাটির চেয়ারম্যান। পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে, সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে, এটা আমি বারবার বলছি। পুরনোদের অভিজ্ঞতা আর নতুনদের উৎসাহ, দুয়ের মেলবন্ধনে দলকে চলার বার্তা বারে বারে দিয়েছেন তৃণমূল নেত্রী। কিন্তু বাস্তবে তা কতটা মানছেন নিচুতলার নেতারা? কেন এই প্রশ্ন? তাহলে ভিডিওটা আগে দেখুন। কামারহাটি পুরসভার 32 নম্বর ওয়ার্ডের নন্দননগর তৃণমূলের পার্টি অফিসের সামনে একজনকে ঘাড় ধাক্কা দেওয়া হচ্ছে। স্থানীয় সূত্র বলছে, যাকে ধাক্কা দেওয়া হচ্ছে তিনি এলাকার প্রবীণ তৃণমূল কর্মী দীপঙ্কর দে। তাকে ঘাড় ধাক্কা দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলর কানু দাসের ছেলে জয়ের বিরুদ্ধে। কেন এমন পরিস্থিতি তৈরি হলো আমরা জানতে চেয়েছিলাম দীপঙ্কর দাসের কাছে, কিন্তু ভয়ের চোটে কিচ্ছু বলতে চাননি। অভিযুক্ত জয় দাসও মুখ খোলেননি। তবে ছেলের হয়ে ব্যাট ধরেছেন কাউন্সিলর বাবা। ভদ্রলোকের সঙ্গে তর্ক হয়েছে, এটা বাস্তব ঘটনা। উনি লোনের জন্য ওনার ওয়াইফকে নিয়ে কামারহাটি পৌরসভায় গেছে, সেই পৌরসভায় আমার ছেলের নাম ভাঙিয়েছে। আমরা বরঞ্চ বলেছি তুমি এই কথাটা বলেছি, তুমি যাও যাও বেরিয়ে যাও, এখানে আসবে না কোনো দিন, এই কথা আমরা বলা হয়েছে। পুরো ভাষণ হচ্ছে এখানে। এই সিসিটিভি ফুটেজ সামনে আসতেই হইচই পড়ে গেছে কামারহাটিতে। বিজেপি বিষয়টি নিয়ে সরব। তৃণমূল নিজেরাই লড়াই করে শেষ হবে, বুঝতে পারছে এসআইআর এর কাজ যে চলছে, এরপরে ওদের সরকারটা আর ফিরে আসবে না। কাউন্সিলর সামনে তার ছেলে বলছে গুলি করে দেবো। অভিযোগ করলে পরে আমি বলতে পারি যদি এটা সত্য হয় 100% আমরা ব্যবস্থা গ্রহণ করব। কামারহাটির পুরপ্রধান ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছেন, কিন্তু প্রশ্ন হলো জয়ন্ত সিংকে কি তিনি ভুলে গেছেন? জয়ন্ত তৃণমূল যোগের কথা কি কেউ অস্বীকার করতে পারবে? ফ্র্যাঙ্কেনস্টাইন বলে একটা বিষম বিষয় আছে, তা কি গোপালবাবু ভুলে গেছেন? অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। নতুন বছরে মেট্রোপথে জুড়ে যাবে চিংড়িঘাটের অসমাপ্ত অংশ। রীতিমতো ডেডলাইন দিয়ে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। মেট্রো জট এবার কাটার আশায় ভুক্তভোগীরা। ভালো কিছু আসতে গেলে একটু তো কষ্ট করতেই হবে মানুষকে। আর টালবাহারা নয়, চিংড়িঘাটা মেট্রোর সময়সীমা বেঁধে দিল হাইকোর্ট। 15 ফেব্রুয়ারির আগেই পিলারের কাজ শেষ করতে হবে। আদালতের তরফে জানানো হয়েছে যে 3 দিন রাতে রাস্তা বন্ধ থাকবে, যানবাহন চলাচল যে সেটা নিয়ন্ত্রণ করতে হবে রাজ্য সরকারকে। নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো লাইনের সম্প্রসারণের কাজ দীর্ঘদিন ধরে আটকে চিংড়িঘাটায়। মাত্র 366 মিটারের জন্য প্রকল্পের কাজ থমকে রয়েছে। আর এই নিয়ে আদালতের নির্দেশ, রাজ্য ও ট্রাফিক পুলিশকে এই কাজের পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। 15 ফেব্রুয়ারির আগেই 3 রাত ট্রাফিক নিয়ন্ত্রণ করবে প্রশাসন। কোন কোন তারিখ নিয়ন্ত্রণ করা হবে তা 2026 সালের 6 জানুয়ারির মধ্যে RVNL-কে জানাবে রাজ্য। মেট্রো হলে তো অবশ্যই সুবিধা হবে, বিশেষ করে আমরা অফিস যাচ্ছি বা স্কুল কলেজে যাতায়াত করি, এবং আমরা হয়তো সেই যে কটা দিন অসুবিধা হবে সেই কটা দিন হয়তো একটু অ্যাডজাস্ট করে আমরা নিতে পারবো না। বন্ধ করলে মেট্রোর যে কাজটা হবে সেটা তো আরো বেশি পাবলিকের প্রবলেমটা হবে। আদালতের হস্তক্ষেপে কাটতে চলেছে জট, তা নিয়ে অবশ্য রাজনীতি থেমে নেই।
ওনার মানুষকে যে ভোগানো, মানুষকে যন্ত্রণা দেওয়া, এটাই হচ্ছে ওনার একমাত্র শান্তি। সেই শান্তিতেও ব্যাঘাত ঘটিয়ে দিল হাইকোর্ট। দ্রুত পরিকল্পনার কিন্তু রূপরেখা এখনো মেট্রো কর্তৃপক্ষ দিতে পারেনি। পুলিশের পক্ষে অনির্দিষ্টকালের জন্য ওই চিংড়িহাটাকে বন্ধ রাখা সম্ভব হচ্ছে না। চিংড়িহাটার ওই ব্লক যদি বন্ধ হয়ে যায়, কার্যত মহানগরী অঞ্চল হয়ে যায়। চিংড়িহাটায় টালবাহানা নিয়ে আদালত বুঝিয়ে দিয়েছে, বারবার সময় বাড়ানোর ফলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। তাই এবার সময়সীমা বেঁধে দিয়ে কাজ শেষ করতেই হবে। সোমা দাস, শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। ফের গুলিবিদ্ধ তৃণমূল নেতা, বাড়ির কাছে গুলিবিদ্ধ দিনহাটার প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, এমনটাই জানা যাচ্ছে। সুমন কল্যাণ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুমন কল্যাণ থেকে জানবো এখন অব্দি ঠিক কি অভিযোগ সামনে এসেছে। দেখো, অত্যন্ত ধোঁয়াশার মধ্যে রয়েছে এই গুলির ঘটনা। কারণ এই যে তৃণমূলের যিনি কর্মী, তৃণমূলের বিগত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন, তিনি তার বাড়ির সামনেই গুলিবিদ্ধ হয়েছেন। তার মুখে গুলি লেগেছে বলে আমরা এই মুহূর্তে জানতে পারছি। তার চিকিৎসা চলছে মহারাজার জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজে। তবে স্থানীয় সূত্রের খবর এবং পরিবারের লোকেরা যেটা বলছেন, বাড়ির সামনে তিনি ছিলেন, তাকে কে বা কাহারা গুলি করেছে, তবে গুলি করে কোন দিক দিয়ে পালিয়ে গেছে সেটাও নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। ফলে গুলির ঘটনাকে কেন্দ্র করে কিন্তু দিনহাটা জুড়ে একটা চাঞ্চল্য যেমন তৈরি হয়েছে, পাশাপাশি ধোঁয়াশাও তৈরি হয়েছে।